আকাশ, তোমরা রয়েছে ইজি সলভার ইউটিউব চ্যানেলে। তো আজ আমরা ক্লাস 7-এর নিজে করি 1.2 এর বাকি যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। কারণ এর আগের ভিডিওতে আমরা নিজে করি 1.2 এর 1 থেকে 5-এর দাগ পর্যন্ত ভিডিওগুলো আলোচনা করেছি, আর এই ভিডিওতে আমরা 6 থেকে 10 পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো আলোচনা করব। ওকে, সেই ভিডিওটা যদি না কেউ দেখে থাকো তো আমি এই ভিডিওর নিচে কমেন্টে আমি আগের ভিডিওটা লিঙ্ক করে দিচ্ছি, সেটা দেখে নেবে। তো চলো আজ ভিডিওটা শুরু করা যাক। বলছে যে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, তবে ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 মূল্য কত টাকা? তাহলে যেখানে সম্পত্তির পরিমাণ বেশি হচ্ছে সেখানে এখন মূল্যও বেশি হচ্ছে, আর যেখানে সম্পত্তির পরিমাণ কম হচ্ছে সেখানে কি মূল্যটাও কম হচ্ছে, তাই না? তাই দেখো, বাড়লে বাড়ছে আর কমলে কমছে, তার জন্য কি সরল সম্পর্ক। তাহলে আমরা সম্পর্কটা তৈরি করতে পারি যে সম্পত্তির পরিমাণ সমান অংশ এবং মূল্য সমান টাকা। তাহলে সম্পত্তির পরিমাণ অংশ মূল্য টাকা, তাহলে 5/7 মূল্য কত টাকা? 2825 টাকা। তাহলে সম্পত্তি পরিমাণে 2/7 মূল্য কত টাকা, আমাদের সেটাই বের করাতে হবে। তাহলে আমরা কি দেখলাম, সম্পর্কটা কি সরল সম্পর্ক। তাহলে আমরা লিখে নেব যে এদের মধ্যে সরল সম্পর্ক, অর্থাৎ সম্পত্তির পরিমাণ ও মূল্যের মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখন ঐকিক নিয়মে করে পাই কি পাই, যে সম্পত্তির মোট পরিমাণে 5/7 মূল্য 2825 টাকা। তাহলে সম্পত্তির মোট পরিমাণের 1 মূল্য সেটা আগে বের করে। কত হবে? 2825 ভাজিত 5/7 টাকা। কারণ কি দেখো, 1 মূল্য কি ভাগ করতে হচ্ছে, তাই জন্য আমাদের। নেক্সট, তাহলে সম্পত্তির পরিমাণে 2/7 মূল্য কত হবে, তখন গুণ করতে হবে। তাহলে দেখো, এখন এ ধরনের ভাগ আমরা কীরকম করি। ধরো 2825, এই যে ভাগটা, ভাগটা কি পরের ধাপে কি গুণ হয়ে যায়, আর এই 5/7 যেটা পরে ভগ্নাংশটা সেটা কি উল্টে যাবে, কি হয়ে যাবে 7/5 হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব। তাহলে গুণিতক 7/5 আর গুণিতক 2/7 যেমন ছিল। এবার দেখো কাটাকাটি চলে যাবে। দেখো কত দিয়ে 7 কাটলো, 7 1 7, তাই না? 5 দিয়ে কাটবে, দেখো 5 5 25, আচ্ছা 32, তার মানে এখানে 3 আর এখানে 2 থাকলো 32, মানে 5 6 30, আবার 25 থাকলো, 5 5 25, তাহলে 565। 565 সঙ্গে তাহলে কি 2 গুণ করবো, কত হবে? গুণ করো, 2 5 10 0, হাতে রইলো 1, 2 6 12, 1 13, 3 হাতে রইলো 1, 2 5 10, 1 14, 10 1 11, সরি 11, 1130 টাকা। তাহলে 1130 টাকা। অতএব সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য তাহলে কত বেরোলো? 1130 টাকা, এটাই অ্যান্সার। বলছে যে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো, 48 জন সৈন্যের জন্য 7 সপ্তাহের খাবার মজুদ আছে, কিন্তু আরও 8 জন যোগ দিয়েছে। এই 8 জন কতজনের সঙ্গে? এই 48 জনের সঙ্গে যোগ দিয়েছে। তার মানে এখন কতজন হলো? 48 8 কত? 56 জন। তাহলে সেই 56 জনের জন্য তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ, তাহলে এই 56 জনের জন্য কত সপ্তাহ চলবে খাবার, সেটাই আমাদের কি বের করাতে হবে। তাহলে চলো আমরা সেটাই বের করাই। যে আমরা সম্পর্কটা তৈরি করতে পারি যে সৈন্য সংখ্যা এবং সময়।
সময় কি সপ্তাহ। তাহলে দেখো 48 জন সৈন্যের জন্য চলে কত সপ্তাহ, 7 সপ্তাহ। তাহলে কি চাইছে, আরও 8 জন সৈন্য যোগ দিয়েছে, অর্থাৎ 48 যুক্ত 8 সমান কত, 56 জন। তাহলে 56 জন সৈন্যের জন্য চলবে কত সপ্তাহ। এবার দেখো সৈন্য সংখ্যা যখন বাড়বে, ধরো 5 জনের যত দিনের চলে 10 জনের কি কম দিনের চলবে, 5 জনের বেশি দিনের চলে 10 জনের কম দিনের চলবে। সেভাবে 48 জনের যত দিনের চলছিল, যত সপ্তাহ অর্থাৎ 7 সপ্তাহ চলছিল, যখন 56 জন হয়ে গেল তখন কিন্তু কম সপ্তাহ চলবে। অর্থাৎ কি, এটা দেখো পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা কিন্তু প্রথম দিনেই আলোচনা করেছিলাম যে সরল সম্পর্ক কী, ব্যস্তানুপাতিক সম্পর্ক কী। এটাও কি, তাহলে জনসংখ্যার সপ্তাহের সংখ্যা বা দিন সংখ্যার মধ্যে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এরপরে লিখব যে এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সৈন্য সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ঐকিক নিয়মে করে পাই যে 48 জন সৈন্যের জন্য 7 সপ্তাহের খাবার মজুদ আছে। তাহলে দেখো যে খাবার 48 জন সৈন্য 7 সপ্তাহে খেয়ে শেষ করতে পারে, সেই খাবার তাহলে একজন সৈন্য খেয়ে শেষ করতে কি বেশি সময় লাগবে। অর্থাৎ কি, একজনের জন্য বেশি সময় লাগছে, তার বেশি মানে কি গুণ। তাহলে একজন সৈন্যের জন্য 7 গুণিতক কি 48 সপ্তাহের খাবার মজুদ আছে। কারণ কি, একজনের বেশি সময় লাগছে, আর বেশি মানে কি আমরা জানি গুণ করতে হয়। তারপরে আবার 56 জন যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার সময় কি কমে যাচ্ছে। 56 জনের সৈন্যের জন্য সেই খাবারের যে মজুদ ছিল সেই দিন সংখ্যাটা কি তখন কমে আসবে। তখন কি কমা মানে কি ভাগ। তাহলে 56 জন সৈন্যের জন্য 7 গুণিতক 48 ভাজিতক 56 সপ্তাহের খাবার মজুদ আছে, তাই না। তাহলে চলো আমরা এটা বের করাই। তাহলে দেখো 7 8 56 আর 8 6 48, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হলো 6, অর্থাৎ 6 সপ্তাহের খাবার মজুদ আছে। চলো তাহলে তোমরা দেখো, তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে। তাহলে তোমরা লিখে যাবে যে ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। অতএব চলবে। চলো নেক্সট 28 অঙ্কটা করি। বলছে যে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। তাহলে বাকি খাবার সকলের আর কতদিন চলবে সেটা হিসাব করে দেখি। তাহলে দেখো 50 জন সৈন্যের জন্য কিন্তু 16 দিনের খাবার মজুদ ছিল, তারপরে 10 দিন পর আরও 10 জন যোগ দিল, অর্থাৎ 10 দিন পর, অর্থাৎ 16 দিনের মজুদ ছিল, সেখান থেকে 10 দিন আমাদের কি বাদ দিতে হবে। 10 বাদ দিলে কত, 16 থেকে আমরা যদি 10 বাদ 6, 10 দিন পর কি আরও 10 জন যোগ দিয়েছে, আরও 10 জন এসে কি এই 50 জনের সঙ্গে যোগ দিয়েছে। তার মানে কি দেখো এরকম কেসটা হচ্ছে এরকম। প্রথমে হচ্ছে এই যে নাবিকরা ছিল, কতজন নাবিক, 50 জন নাবিক ছিল, ঠিক আছে। সেখানে কি হয়েছে না, আরও 10 দিন পর আরও 10 জন, এরকম ধরো আরও 10 জন এসে নাবিকের সঙ্গে যোগ দিয়েছে। তাহলে এখন টোটাল কতজন, এখন তাহলে 50 + 10 সমান কত, 60 জন হয়ে গেছে। তাহলে সেই 60 জনের তাহলে খাবারটার 7 জনের জন্য সেই খাবারটার কতদিন চলবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে চলো আমরা হিসাব করে বের করাই। তাহলে আমরা কি নাবিকের সংখ্যা এবং কি সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে দেখো 50 জন নাবিকের কত দিনের জন্য, 16 দিনের জন্য মজুদ ছিল খাবার। তারপরে কি হয়েছে না 10 দিন পর, এই যে 10 দিন পর, অর্থাৎ তার মানে কি 10 দিন কেটে গেছে, তার মানে 10 বাদ দিতে হবে, 10 বাদ দিলে কত 6 হয়ে যাবে। আর 10 দিন পর কী হয়েছে না আরও 10 জন এসে যোগদান করেছে, অর্থাৎ 50 জন অলরেডি ছিল, আরও 10 জন নাবিক এসে এই যে আরও 10 জন নাবিক এসে যোগদান করলো।
তার মানে এখন কত হয়ে গেল 60 জন, 60 জন নাবিক। তাহলে 60 জন নাবিকের ওই খাবার আর কতদিন চলবে সেটাই আমাদের বের করার বিষয়। যখন 50 জন নাবিক ছিল তখন কিন্তু খাবার বেশি দিন ধরে চলছিল। আবার যখন 60 জন নাবিক আরও বেড়ে গেল তখন কিন্তু খাবার আরও কম দিন ধরে চলবে। কারণ কি, জনসংখ্যা যেখানে বাড়ছে খাবারের পরিমাণ সেখানে কমছে, তাই না? তার মানে কি, এদের মধ্যে সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমছে। তার মানে আমরা লিখবো যে নাবিকের সংখ্যা এবং কি সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক, সেটা আমরা লিখবো। তাহলে ঐকিক নিয়মে করে পাই কি পাই, যে 50 জন নাবিকের জন্য 6 দিনের খাবার মজুদ ছিল। তাহলে একজন নাবিকের জন্য কি, সেই আগের অঙ্কটার মতো একজন নাবিকের জন্য কি বেশি দিনের জন্য খাবার মজুদ থাকবে। 50 জন নাবিক যদি 50 জন নাবিকের জন্য যদি 6 দিনের খাবার মজুদ থাকে, তাহলে একজন নাবিকের কি বেশি দিনের জন্য মজুদ থাকবে। আর বেশি মানে কি, গুণ করতে হবে। তার মানে 6 × 50 দিনের খাবার মজুদ ছিল। তার মানে যখন আবার 10 জন বেড়ে 60 জন হয়ে গেল তখন কি আবার দিন সংখ্যা কমে যাবে। আর কমা মানে কি, ভাগ। তার মানে পরের ধাপে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ 60 জন নাবিকের জন্য 6 × 50 / 60 দিনের খাবার মজুদ ছিল। ওকে, তাহলে চলো আমরা সমাধানটা করে নিই। কী হবে দেখো, 6×10 = 60, 10×5 = 50। তার মানে অ্যান্সার কত, 5। অর্থাৎ 5 দিনের খাবার মজুদ ছিল। তার মানে বাকি খাবার সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তার মানে বাকি খাবার সকলে আর চলবে কতদিন, 5 দিন। অতএব লিখে নিতে পারো যে অতএব বাকি খাবার চলো নেক্সট 9 দাগের অঙ্কটা করি। দেখো 9 দাগটা বলছে যে 20 জন লোকের ঠিক করলো যে 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর কি হলো না, তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে 20 জন লোকে 30 দিনে বাড়ি সারাবে বলে ঠিক করেছিল, সম্পূর্ণ করবে বলে ঠিক করেছিল, কিন্তু 6 দিন পর, অর্থাৎ তার মানে এই 30 থেকে আমাদের কি 6 বাদ দিতে হবে। সেই 6 দিন পর তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো, অর্থাৎ 6 দিন পর আবার 8 জন লোক কমে গেল। মানে 20 থেকেও কি আমাদের 8 বাদ দিতে হবে। করলে যত হবে দেখো, অর্থাৎ 12 জন লোকের 12 জন লোকে তারা কত দিনের বাড়ি সারানোর কাজটি শেষ করবে, আমাদের সেটাই বের করাতে হবে। তাহলে চলো আমরা সম্পর্কটা তৈরি করে নিই যে লোক সংখ্যা এবং সময়। সময় কি, দিন। তাহলে 20 জন লোকে 30 দিনে বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে বলে ঠিক করেছিল। তারপরে কি হলো না, 6 দিন পার হয়ে গেল, 6 দিন পরে অর্থাৎ -6 সমান কত, 24। আচ্ছা, তাহলে 6 দিন পরে কি হলো না, তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল, অর্থাৎ 20 থেকে 8 জন লোক বাদ চলে গেল, অর্থাৎ এখন রইলো কত, 12 জন। তাহলে হিসাব করে দেখি ওই 12 জন লোক তারা কত দিনে বাড়ি সারানোর কাজটি হয়েছে, 12 জন লোক তারা কত দিনে বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করবে, তাই না? তাহলে আমরা লিখব যে লোক সংখ্যা এবং সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মে করে পাই যে 20 জন লোকে 24 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করে। এই যে 20 জন লোক, 20 জন লোকে কত 24 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করে।
তাহলে একজন লোকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। 20 জন যদি 24 দিনে বাড়িটা সারিয়ে শেষ করতে পারে, তাহলে যদি একাকে কাজ করতে দেওয়া হয় তার কি, তাহলে আরও বেশি দিন তার সময় লেগে যাবে। তার মানে একজন, আর বেশি সময় লাগা মানে কি গুণ, তার মানে একজন লোকে 24 গুণিতক 20 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করে। তারপর চেয়েছে কি, আমাদের চাইছে কি যে 12 জন লোকে কত দিনে করতে পারে। তার মানে 12 জন লোকের কি নিশ্চয়ই কম দিন সময় লাগবে। একজন লোকের যেখানে বেশি দিন সময় লাগছিল, 12 জন লোকে তাহলে কম দিন সময় লাগবে। অর্থাৎ 12 জন লোকে, আর কম লাগা মানে কি ভাগ করতে হবে। 24 গুণিতক 20 ভাজিতক 12 দিন বাড়ি সারানোর কাজটি শেষ করে। তাহলে যদি আমরা কাটাকুটি করি, দেখো 12 দুগুণে 24 আর 2 কুড়িয়ে কত 40, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে যে 40 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করে। কিন্তু কিন্তু অ্যান্সার কি 40? না, 40 নয়। কারণ দেখো অলরেডি 6 দিনের কাজ হয়ে গিয়েছিল, এখানে বলছিল না যে কিন্তু 6 দিন পরে, অর্থাৎ অলরেডি 6 দিনের কাজ হয়ে গেছে। তার মানে কি আমাদের এই 6 দিনের কাজটাও কি অ্যাড করতে হবে। অ্যাড করা মানে কি যোগ করতে হবে। অর্থাৎ আমরা এই সাইডে লিখে নেব যে অতএব তারা বাড়ি সারানোর কাজটি শেষ করে সমান, তাহলে 40, আমাদের এখানে 40 বেরোলো, আর ছিল কত 6 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তার জন্য কি 40 প্লাস 6 সমান 46 দিনে। তাহলে এটাই অ্যান্সার। নেক্সট 10এরটা বলছে, দেখো 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, তাই তো? তাহলে এটা দেখো, এটা কিন্তু ঐকিক নিয়মে 3টে রাশির সমস্যা, তাই না? যে জনসংখ্যা রয়েছে, দিন সংখ্যা রয়েছে, আবার জমির পরিমাণ রয়েছে। তাহলে আমাদের 3টা রাশির সমস্যা তৈরি করতে হবে। তাহলে আমরা লিখবো যে কৃষকের সংখ্যা, সময় এবং জমির পরিমাণ। তাহলে দেখো যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে সেটা বের করাতে হবে। তাহলে একটা কথা ভাবো, যে যখন, আচ্ছা আমি লিখেই দেই, যে যখন কৃষক এবং সময়ের মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কারণ কি দেখো, যখন কৃষকের সংখ্যা যখন বাড়াবে, কৃষকের সংখ্যা বাড়াবে, আগে ছিল ধরো 5 জন কৃষক, এখন হয়ে গেছে 10 জন কৃষক। তাহলে 5 জন কৃষক যত দিনে করতো, 10 জন কৃষক নিশ্চয়ই তার থেকে কম দিন লাগাবে। অর্থাৎ কৃষকের সংখ্যা বাড়ালে দেখো সময়ের পরিমাণ কমে যাচ্ছে, তাই না? তার মানে কৃষক ও সময়ের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক, তাই তো? আচ্ছা, এবার কৃষক, সময় ও জমির পরিমাণের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। সময় ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। কারণ কি দেখো, যখন দেখবে সময়ের পরিমাণ বাড়াচ্ছ, তোমাকে যদি সময় বেশি দেওয়া হয় তুমি তাহলে বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে। আর তোমাকে যদি সময় কম দেওয়া হয় তুমি তাহলে কম পরিমাণ জমি চাষ করতে পারবে। অর্থাৎ বেশিতে বেশি, কমে কম। কোন সম্পর্ক হয়? সরল সম্পর্কে, তাই না? আচ্ছা, আর একটা সম্পর্ক পড়ে রাখলো, কি বলো তো? যে কৃষক ও জমির পরিমাণের মধ্যে কি সরল সম্পর্ক। কারণ কি, কারণ দেখো কৃষক বেশি বেশি জন কৃষক দিলে কি, তারা বেশি জন কৃষক যদি হয়, কৃষকের সংখ্যা যদি বাড়ানো হয়, তারা কি বেশি পরিমাণ জমি চাষ করবে। আবার কৃষকের সংখ্যা ধরো আগে ছিল 5 জন, 5 জনে যতটা চাষ করতো, 10 জন দিলে কি আরও বেশি পরিমাণ চাষ করবে, তাই না? অর্থাৎ বাড়ছে, অর্থাৎ কৃষক সংখ্যা বাড়লেও জমির পরিমাণ বাড়ছে, তাই কি সরল সম্পর্ক। তাহলে আমরা এখন লিখবো যে ঐকিক নিয়মে করে পাই, কি পাই? যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে।
তাহলে দেখো 25 জন কৃষক একদিনে কতটা জমি চাষ করবে? 25 জন কৃষক একদিনে একদিনে নিশ্চয়ই কি কম পরিমাণ জমি চাষ করবে, তার জন্য কি কম মানে কি ভাগ, অর্থাৎ 15/12 বিঘা জমি চাষ করবে বা করে। তাহলে একজন কৃষক একদিনে নিশ্চয়ই আরও কম পরিমাণ করবে। 25 জনে একদিনে যতটা করতো একজন কৃষক একজনে কি আরও কম পরিমাণ করবে, আরও কম পরিমাণ কি আবার ভাগ, অর্থাৎ নিচে গুণ হয়ে যাবে। তাহলে এরপরে কি, এরপরে যে 30 জন কৃষক একদিনে, আচ্ছা 30 জন কৃষক একদিনে কি আগের থেকে বেশি পরিমাণ চাষ করবে, অর্থাৎ গুণ হয়ে যাবে, মানে কি 15 × 30 আর নিচে যেটা ছিল 12 × 25 বিঘা জমি চাষ করে। আচ্ছা এরপর 30 জন কৃষক 16 দিনে, যেটা আমাদের চেয়েছে যে 30 জন কৃষক 16 দিনে কতটা পরিমাণ চাষ করবে, আরও বেশি পরিমাণ, আরও বেশি মানে কি আবার গুণ, বিঘা জমি চাষ করবে। তাহলে এটা যদি আমরা সরল করি, দেখো কাটাকুটি যাবে, কী হবে 5 দিয়ে যাবে, দেখো 5 × 5 = 25, আর 5 × 3 = 15, আবার 3 × 4 = 12, আবার 4 × 4 = 16, আর কিছু যাবে না, আর যাবে না। তাহলে আমরা লিখে দেব যে 30 × 4 = 120, বাই 5 ছিল নিচে 5, সমান কত 5 × 2 = 10, আর 5 × 4 = 20, অর্থাৎ 24 বিঘা জমি চাষ করে। তাহলে যেটা চেয়েছিল আমাদের যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করে, কত পেল 24 বিঘা জমি চাষ করে, এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকের মতো এতটাই। যদি তোমাদের বুঝাতে পারি তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর যদি না বোঝাতে পারি তাহলে ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার ইজি সলভার চ্যানেলটিকে। ওকে, আমি ক্লাস 7 to 10 আমি ম্যাথ চেষ্টা করি সলভ করার ইজিলি বা তোমাদের বোঝানোর। তো চলো আজকের মতো এতটাই, টাটা।